2009 সালে উত্তর কোরিয়া থেকে 2914 জন মানুষ পালিয়ে গিয়েছিল, কিন্তু 2022 সাল নাগাদ সেই সংখ্যা কমে মাত্র 67-তে নেমে আসে এবং আজ উত্তর কোরিয়া শেষ পর্যন্ত পালানো অসম্ভব করে তুলেছে। যদি না আপনি শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখেন, আপনি বিষয়টি বুঝতে পারবেন না, তাই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি দেখতে পাচ্ছেন যে প্রতি বছর হাজার হাজার উত্তর কোরীয় দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যেতেন। এই ক্ষেত্রে উত্তর কোরিয়া পালানো কঠিন করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছে চলুন এক নজরে দেখে নেই। 2011 সালে সবকিছু বদলে যায়। দেশের প্রাক্তন নেতা কিম জং ইল মারা যান এবং তার ছেলে কিম জং উন ক্ষমতায় আসে। কিম জং উন পালানোর ঠেকানোর জন্য চরম এক পদ্ধতি অবলম্বন করেন যা আগে কখনো দেখা যায়নি। প্রথমত, সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি করেছে। দেশের উত্তরাঞ্চলীয় সীমান্তে সিগন্যাল জ্যামার বসানো হয়েছে, যা সমস্ত বিদেশি সেল এবং স্যাটেলাইট সিগন্যাল বন্ধ করে দেয়। এতে চীন থেকে পালানো এবং চোরাচালান উভয়ই বন্ধ হয়ে গেছে। এরপর রয়েছে ফোন কল মনিটরিং। ফোন কল মনিটরিং স্টেশনও স্থাপন করেছে, যা চীনা মানব পাচারকারীদের পালাতে সাহায্য করতে বাধা দেয়। তৃতীয়ত, সৈন্য এবং ক্যামেরা। ওয়াচ টাওয়ারের সংখ্যাও বাড়ানো হয়েছে। এই ওয়াচ টাওয়ারগুলোতে মেশিন গান নিয়ে থাকা সৈন্যদের নির্দেশ দেওয়া হয়েছে যে কাউকে পালানোর চেষ্টা করতে দেখলেই গুলি করতে হবে। নজরদারি ক্যামেরা এবং সেন্সরও যোগ করা হয়েছে। এরপর শারীরিক বাধা। কংক্রিটের প্রতিবন্ধক এবং কাঁটাতারের বেড়া দিয়েও পালানো বন্ধ করা হয়েছে। গতি শনাক্তকারী ফ্লাড লাইটও বসানো হয়েছে, যা রাতে পালানো প্রতিরোধ করে। এরপর রয়েছে বৈদ্যুতিক বেড়া এবং মাইন। সীমান্তের বেশিরভাগ অংশে এখন বৈদ্যুতিক বেড়া এবং ল্যান্ডমাইন বসানো হয়েছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এরপর রয়েছে নকল পলাতক। নকল পলাতকরাও সীমান্তের কাছে ঘোরাঘুরি করে। এরা আসলে উত্তর কোরিয়ার এজেন্ট, যারা পলাতক সেজে থাকে এবং অন্যদেরকে নকল নিরাপদ স্থানে গিয়ে উত্তর কোরিয়ার কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। এখন আমরা জানব আন্তর্জাতিক চুক্তি এবং পারিবারিক শাস্তি নিয়ে। উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশগুলোর সাথে চুক্তি করেছে যাতে যে কোনো পলাতককে ফেরত পাঠানো হয়। 2014 সালে রাশিয়ার সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার অর্থ ছিল যে রাশিয়া তাদের দেশে ধরা পড়া যে কোনো উত্তর কোরিয়াকে নির্বাসিত করা শুরু করবে এবং এর অল্প কিছুদিন পরেই চীনও একই ধরনের চুক্তিতে স্বাক্ষর করে। এই সমস্ত নতুন কৌশল ইতিমধ্যে অনেক উত্তর কোরীয় জীবন কেড়ে নিয়েছে। শুধুমাত্র 2023 সালেই 6 জন মানুষ মাইনে প্রাণ হারিয়েছে। অন্যেরা পার হওয়ার চেষ্টা করার সময় গুলিবিদ্ধ হয়েছে। আবার কেউ কেউ উত্তর কোরিয়া এবং চীনের সীমান্তবর্তী রুক্ষ পাহাড়ে মারা গেছেন। একজন উত্তর কোরীয় ব্যক্তি, যার নাম জু, চীনে পৌঁছাতে পেরেছিলেন, কিন্তু শীঘ্রই চীনা পুলিশ তাকে গ্রেফতার করে। উত্তর কোরিয়ায় ফেরত পাঠানো এড়াতে তিনি চীনা কারাগার থেকে পালিয়ে যান, কিন্তু আবার ধরা পড়েন এবং গ্রেফতার হন। জুকে পরবর্তীতে উত্তর কোরিয়ায় ফেরত পাঠানো হয়, যেখানে মনে করা হয় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তার পুরো পরিবারকেও কারাগারে পাঠানো হয়েছিল। উত্তর কোরিয়ার একটি ব্যবস্থা আছে যার নাম হচ্ছে জিনোজি। এর অর্থ হচ্ছে পারিবারিক শাস্তি। যদি একজন ব্যক্তি পালিয়ে যায়, তার পুরো পরিবারকে শাস্তি দেওয়া হয়, যার ফলে শিশু এবং বয়স্কদেরও বন্দি শিবিরে পাঠানো হয়। এটি মানুষকে পালাতে নিরুৎসাহিত করে, কারণ তারা নিজেদের জীবনের ঝুঁকি নিতে ইচ্ছুক হলে পরিবারের জীবনের ঝুঁকি নিতে চায় না। সীমান্ত রক্ষীদের উপর নজরদারি। উত্তর কোরিয়ায় এখন সীমান্ত রক্ষীদের উপর রক্ষী রয়েছে। যারা পালাতে চায় তারা আগে রক্ষীদের ঘুষ দিত। যেহেতু উত্তর কোরিয়া একটি দরিদ্র দেশ, এটি রক্ষীদের জন্য অল্প টাকা আয়ের একটু উপায় ছিল। কিন্তু এখন উত্তর কোরিয়ায় ভিন্ন ভিন্ন বিভাগ থেকে মানুষ এসে রক্ষীদের উপর নজর রাখে। রক্ষীদের একে অপরের বিরুদ্ধে অভিযোগ করার জন্য পুরস্কৃত করা হয়। এর ফলে কোনো রক্ষী একে অপরকে বিশ্বাস করে না এবং তারা ঘুষ নিতেও ভয় পায়। উত্তর কোরিয়ার সীমান্তের কাছে রাতের বেলায় ট্রেন এবং গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে এবং এমনকি সীমান্তের উপর ড্রোন ব্যবস্থা সেট করা হয়েছে। কিন্তু এত সব বাধা সত্ত্বেও উত্তর কোরিয়ারা এখনও পালানোর চেষ্টা করছে। একটি একক পালানোর পরিকল্পনা করতে মাস বা বছর সময় লেগে যেতে পারে। লোকেরা সীমান্তের কাছে ঘুরে বেড়ান, ভান করেন যে তারা ঔষধি গাছ সংগ্রহ করছে, কিন্তু গোপনে তারা মাইনের অবস্থানগুলো মনে রাখে। এসব শুনতে খারাপ লাগলেও 2020 সালের পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। চীনে কোভিড-19 ছড়িয়ে পড়ে, যা উত্তর কোরিয়ার কর্তৃপক্ষকে খুবই চিন্তিত করে তোলে। দেশটির প্রায় কোনো চিকিৎসা প্রযুক্তি নেই এবং 42% মানুষ অপুষ্টিতে ভোগে, যার ফলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই দুর্বল। তাই উত্তর কোরিয়ার সরকার এই সংকটকে কাজে লাগিয়ে দেশকে আরো বেশি তালাবদ্ধ করে ফেলে। তারা কংক্রিট এবং কাটা তার দিয়ে শত শত কিলোমিটার দীর্ঘ দেয়াল তৈরি করে। এই নতুন দুর্গগুলো সেই রাস্তাগুলো বন্ধ করে দেয় যা পলাতকরা কয়েক দশক ধরে ব্যবহার করে আসছিল। ফলে উত্তরাঞ্চলের সীমান্ত পার হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। চলুন এখন আলোচনা করা যাক যে দক্ষিণ দিক দিকে পালানো কেন বিপদ।
2020 সালে উত্তর কোরীয়রা তাদের নিজের দেশের মধ্যে চলাচল করতে পারে না। উত্তর কোরিয়া 9টি প্রদেশে বিভক্ত এবং নাগরিকদের সঠিক অনুমতিপত্র এবং কাগজপত্র ছাড়া তাদের নিজেদের প্রদেশ ছেড়ে অন্য প্রদেশে যেতে দেওয়া হয় না। যদি আপনি কাগজপত্র ছাড়া অন্য কোনো প্রদেশে ভ্রমণ করেন তবে আপনাকে আপনার পুরো পরিবারের সাথে কারাগারে পাঠিয়ে দেওয়া হবে। এটি উত্তরাঞ্চলের সীমান্ত দিয়ে পালানো আরো বেশি কঠিন করে তুলেছে, বিশেষ করে দক্ষিণের প্রদেশগুলোর মানুষের জন্য। বিশ্বাস করুন বা না করুন, দক্ষিণ দিকে পার হওয়া আরো বেশি কঠিন। উত্তর ও দক্ষিণ কোরিয়া DMZ অর্থাৎ নিরস্ত্রকৃত অঞ্চল দ্বারা পৃথক করা হয়েছে, কিন্তু নামের সাথে মিল না থাকলেও এটি বিশ্বের সবচেয়ে সামরিকৃত স্থানগুলোর মধ্যে একটি, যেখানে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার সেনারা তাদের নিজ নিজ সীমান্তে পাহারা দেয়। এটি 250 কিলোমিটার লম্বা এবং 4 কিলোমিটার চওড়া। বছরের পর বছর ধরে DMZ এ অনেক সৈন্য এবং বেসামরিক মানুষ মারা গেছেন। প্রায়শই তারা উত্তর কোরিয়ায় পালানোর চেষ্টা করেছিল। সীমান্তে ডজন ডজন ওয়াচ টাওয়ার, বেড়া, মাইন, এমনকি স্নাইপারও রয়েছে। কিন্তু একটি আশার আলো আছে। উত্তর ও দক্ষিণ কোরিয়া আগে একটি দেশ ছিল, কিন্তু 1945 সালে কোরিয়া যুদ্ধের সময় তারা বিভক্ত হয়ে যায়। এ কারণে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া থেকে সম্পূর্ণ আলাদা। দক্ষিণ কোরিয়া সমস্ত উত্তর কোরিয়াকে তাদের নিজেদের নাগরিক হিসেবে গণ্য করে। এর অর্থ হচ্ছে যারা সীমান্ত পার হয়ে দক্ষিণ কোরিয়া পৌঁছাতে সফল হয় তারা নিরাপদ আশ্রয় এবং দক্ষিণ কোরিয়া সরকারের কাছে সাহায্য উপভোগ করতে পারে। এসব কিছুই উত্তর কোরিয়াদের কাছ থেকে দক্ষিণ কোরিয়াকে খুবই আকর্ষণীয় করে তোলে। কিন্তু DMZ এর কারণে সেখানে পৌঁছানো প্রায় অসম্ভব। উত্তর কোরিয়ার 7,50,000 সৈন্য DMZ এর চারপাশে অবস্থান করছে এবং তাদের প্রত্যেককে নির্দেশ দেওয়া হয়েছে যে কেউ পার হওয়ার চেষ্টা করলেই তাকে গুলি করতে হবে। DMZ এ যাওয়ার পথে প্রায় 20 লাখেরও বেশি মাইন রয়েছে, যা পার হওয়া প্রায় অসম্ভব করে তোলে। এ কারণে সমস্ত ঝুঁকি থাকা সত্ত্বেও চীন ও রাশিয়া দিয়ে পালানো এখনো সেরা বিকল্প এবং বেশিরভাগ উত্তর কোরীয়রা পলাতকের এই পথটি ব্যবহার করেন। চলুন এখন আলোচনা করা যাক সমুদ্র পথে পালানোর চেষ্টা নিয়ে। তাহলে দক্ষিণ সীমান্ত DMZ দ্বারা সিল করে দেওয়া হয়েছে এবং উত্তর সীমান্তকে ভারীভাবে সুরক্ষিত করা হয়েছে। আপনি হয়তো ভাবছেন পালানোর আর কোনো উপায় নেই, কিন্তু উত্তর কোরীয়রা কতটা বেপরোয়া তা দেখে তারা আরো একটি উপায় খুঁজে পেয়েছে, সেটা হচ্ছে সমুদ্র পথে পার হওয়া। এটি সবচেয়ে বিপজ্জনক পালানোর পদ্ধতি, যেখানে চীন বা রাশিয়া দিয়ে না গিয়ে সরাসরি দক্ষিণ কোরিয়া যাওয়া সম্ভব হয়। কিন্তু সমুদ্র পথে উত্তর কোরিয়া থেকে পার হলেও উত্তর কোরীয় নৌবাহিনীর মাইন এবং ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করতে হবে। কোরীয়রা চারপাশের জল খুবই ভয়ঙ্কর। অনেক অভিজ্ঞ জেলে প্রতি বছর নৌকা উল্টে মারা যান। তাহলে ভাবুন একজন অনভিজ্ঞ পলাতকের জন্য এটি কেমন হতে পারে। উত্তর কোরিয়ার পলাতকরা সাধারণত খুব খারাপ কাঠের নৌকা ব্যবহার করে এবং আরো দুঃখজনক বিষয় হচ্ছে তারা সাধারণত ঝড়ের সময় পার হয়। এটি আরো বিপজ্জনক মনে হতে পারে, কিন্তু কিছু দিক দিয়ে এটি বিপজ্জনকও। কিন্তু ঝড়ের সময় উত্তর কোরিয়ার নৌবাহিনী জাহাজ টহল দেয় না, যা তাদের পালানোর একটি ভালো সুযোগ হয়। দুঃখের বিষয়, সমুদ্রের পথে পালানোর সময় অনেকেই মারা যায়। যারা পালায় তারা পেশাদার নাবিক নয় এবং তাদের কাছে ভালো মানের কোনো নৌকাও নেই। আর দুঃখজনক বিষয় হচ্ছে তারা উল্টে যায়, তাদের সাধারণত আর খুঁজেই পাওয়া যায় না, যার মানে তাদের পরিবার এবং বন্ধুরা কখনোই জানতে পারে না যে তারা দক্ষিণ কোরিয়ায় পৌঁছাতে পেরেছিল কি পারেনি। আশ্চর্যজনকভাবে কিছু মানুষ নৌকা ব্যবহার করে। একজন উত্তর কোরীয় ব্যক্তি সাঁতার কেটে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে গিয়েছিল, কিন্তু এটি করতে পেরেছিলেন কারণ তিনি একজন জেলে ছিলেন এবং একটি নৌকায় কাজ করতেন। তিনি তার জ্যাকেটের নিচে একটি ডাইভিং স্যুট পরেছিলেন এবং তার নৌকায় ফিন লুকিয়েছিল। তিনি 6 ঘন্টা ধরে বিপজ্জনক জলে সাঁতার কাটছিলেন এবং তিনি দক্ষিণ কোরিয়ার উপকূলে পৌঁছান। তখন তিনি একটি নর্দমায় লুকিয়েছিল এবং তারপর দক্ষিণ কোরিয়ার সীমান্তে ধরা পড়ায় এবং সাহায্য পাওয়ার আগে 4 কিলোমিটার পর্যন্ত দক্ষিণ কোরিয়ার ভূমিতে দৌড়েছিলেন। এটি অবশ্যই একজন জেলের জন্য একটি অনন্য ঘটনা ছিল, যাকে জলে যাওয়ার অনুমতি ছিল এবং যিনি বহু বছর ধরে সাঁতারের প্রশিক্ষণ নিয়েছিলেন। আপনি হয়তো ভাবছেন যে কোনো সাধারণ উত্তর কোরিয়ার পক্ষে পালানো অসম্ভব, কিন্তু একজন উত্তর কোরীয় ব্যক্তি শেষ অবশিষ্ট পদ্ধতিও খুঁজে পেয়েছিলেন। চলুন এবার জেনে নেওয়া যাক চুলির সাহসী যাত্রা সম্পর্কে। চুল ইউনি উত্তর কোরিয়ার একজন উচ্চপদস্থ গুপ্তচর ছিলেন, যিনি সাউথ ওয়াং প্রদেশে থাকতেন। উত্তর কোরিয়ার মানদণ্ড অনুযায়ী তার একটি ভালো জীবন ব্যবস্থা ছিল, কিন্তু তিনি সবসময় দক্ষিণ কোরিয়ার স্বাধীনতার স্বপ্ন দেখতেন। একদিন লি তার চাকরির অংশ হিসেবে ইয়েলো সাগরের কাছে জমি জরিপ করছিলেন। এটি করার সময় তিনি বৈদ্যুতিক বেড়া, ওয়াচ টাওয়ার এবং ল্যান্ডমাইনগুলো অধ্যয়ন করেন এবং মনে মনে সেগুলোকে অবস্থান করে রাখেন। লি তার শহরে ফিরে যান এবং তার এক বন্ধু তার সাথে পালানোর জন্য রাজি গণনার চেষ্টা করেন। প্রথমে তার বন্ধু পাগল ভেবেছিল, কিন্তু তার বন্ধু একজন সাধারণ নাগরিক ছিলেন। কিন্তু লি তার পরিকল্পনা ব্যাখ্যা করলেন, তার বন্ধু অনিচ্ছায় রাজি হয়ে গেল। লি এবং তার বন্ধু পালানোর পরিকল্পনা সম্পর্কে কাউকে বলেনি, এমনকি তার নিজের পরিবারকেও না। সেই দিন লি একটি কাছাকাছি দোকানে গিয়ে একটি সাইকেল টাওয়ার, একটি পাম্প কিনেছিলেন। তিনি খাবারও সংগ্রহ করে ব্যাগে রেখেছিলেন। লি এবং তার বন্ধু রাত 8টা পর্যন্ত অপেক্ষা করেন, যখন অন্ধকার হয়ে যায় এবং রাস্তা শেষ না হওয়া পর্যন্ত গাড়ি চালান। এরপর তারা একটি গাড়ি পরিত্যাগ করেন এবং দুইজনকে লম্বা ঘাসের মধ্য দিয়ে যেতে হয়, যেখানে সর্বত্রই মাইন ছিল।
কিন্তু সৌভাগ্যক্রমে লি এর স্মৃতিশক্তি ভালো ছিল, তিনি একটি নিরাপদ রাস্তা বের করতে পেরেছিলেন। লি এবং তার বন্ধু এরপর বৈদ্যুতিক বেড়ার কাছে পৌঁছান। লি হাত বাড়িয়ে এটি পরীক্ষা করেন এবং ভাগ্যক্রমে বেড়াটি বন্ধ ছিল। উত্তর কোরিয়া সবসময় তাদের বৈদ্যুতিক বেড়াতে বিদ্যুৎ সরবরাহ করে না, কারণ বিদ্যুৎ ব্যয়বহুল এবং উত্তর কোরিয়ার কাছে সেই টাকা নেই। মাইল এবং বেড়া পার হবার পর তারা একটি মেঘের জন্য অপেক্ষা করেন যা চাঁদকে ঢেকে দেবে। যখন সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল তখন তারা উপকূলের দিকে গেলেন। লি পরিকল্পনা করেছিলেন যে পাম্প দিয়ে সাইকেলের টায়ার ফুলিয়ে এটিকে ভেলা হিসেবে ব্যবহার করবেন, কিন্তু লি এর আতঙ্কে পাম্পটি কাজ করেনি। তাই তার একটি মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়েছিল যে এটি ফেলে রেখে সাঁতার কেটে যাবেন। তারা জানতেন যে তারা সম্ভবত সফল হবেন না, কিন্তু তারা 4 কিলোমিটার সাঁতার কাটতে শুরু করলেন। কিন্তু 2 ঘন্টা বিপজ্জনকভাবে সাঁতার কাটার পর পুরুষ 2 জন বুঝতে পারলেন যে তাদের ওজন কমাতে হবে, তাই তারা তাদের পোশাক এবং খাবার ফেলে দিলেন। কিন্তু সাঁতার কাটার 4 ঘন্টা পর লি এর বন্ধুর পায়ে খিঁচুনি শুরু হয়ে গেল। সে তার পা নাড়াতে পারছিল না, তাই লিকে এক হাত দিয়ে সাঁতার কাটতে হয়েছিল এবং অন্য হাত দিয়ে তার বন্ধুকে টানতে হয়েছিল। ঠিক তখনই পুরুষ 2 জনের কাছে একটি জাহাজ চলে আসে। তারা নিশ্চিত ছিল যে এটি উত্তর কোরিয়ার নৌবাহিনীর জাহাজ। পালানোর সময় মরিয়া হয়ে 2 জন একটি ছোট্ট দ্বীপ দেখতে পেলেন, তাই তারা যত দ্রুত সম্ভব হয় দ্বীপের দিকে সাঁতার কাটলেন। পুরুষ 2 জন সেই ছোট্ট দ্বীপে লুকিয়ে রইলেন এবং নৌকাটি চলে যাওয়ার জন্য অপেক্ষা করলেন। ভাগ্যক্রমে দ্বীপে কিছু কাঠ এবং স্টাইরোফোম ছিল যা তীরে ভেসে এসেছিল, তাই তাড়াতাড়ি তারা সেই উপকরণগুলো ব্যবহার করে একটি ভেলা তৈরি করে এবং সকলে তাদের ভেলায় করে রওনা করে। প্রথমে তাদের হৃদয় ভেঙে গিয়েছিল যতক্ষণ না তারা বুঝতে পারলেন যে এটি দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর জাহাজ। দক্ষিণ কোরিয়ার সৈন্যরা পুরুষ 2 জনকে জানায় যে তারা তাদেরকে বহু ঘন্টা ধরে ট্র্যাক করছিল। লি এবং তার বন্ধু নৌকায় করে দক্ষিণ কোরিয়ায় নিয়ে যাওয়া হয় এবং তারা গুপ্তচর কিনা তা নিশ্চিত করে জিজ্ঞাসাবাদ করা হয়। আর চুল এবং তার বন্ধু পালানোর শেষ অবশিষ্ট পদ্ধতিটি ব্যবহার করে দক্ষিণ কোরিয়ার সুখ জীবনযাপন করছেন। কিন্তু দুঃখের বিষয়, এখনো উত্তর কোরিয়ার 2,60,00,000 মানুষ আছে যারা তাদের স্বাধীনতা এবং জীবনের ঝুঁকি ছেড়ে দেশ ছেড়ে পালাতে পারছেন না। এটা বলা নিরাপদ যে উত্তর কোরিয়ার পালানোকে প্রায় অসম্ভব করে তুলেছে। কিন্তু চুল ইউনিয়ের মতো মানুষ প্রমাণ করেন যে ভাগ্য এবং অনেক সাহস থাকলে এটি কখনো সম্ভব হয়ে ওঠে। এটা ভেবে খুব দুঃখ লাগে যে এই ঘটনাগুলো আমাদের জীবনেই ঘটছে। তাই যারা এখনো উত্তর কোরিয়ায় আটকে আছেন এবং পালাতে পারেননি তাদের জন্য একটু চিন্তা করুন। তো বন্ধুরা, আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটি কতটা ইন্টারেস্টিং হয়েছে এবং অবশ্যই আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি কেমন লাগছে সেটা তো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর এখনো যারা চ্যানেলটিতে একটা লাইক দিনই সেটাও দিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার করে এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।